ওকে, লেটস স্টার্ট। আপনারা একটু চ্যাট বক্সে দেখবেন যাদের আসলে সফটওয়্যারটা ডাউনলোড করতে সমস্যা হচ্ছিল। আমি আশা করি আই হ্যাভ সর্টেড ইট আউট। আপনারা একটু ট্রাই করবেন আবার যে এটা ঠিকমতো হচ্ছে কিনা। ইন এনি কেস আমরা তারপরে যখন সফটওয়্যার ইনস্টলেশনের সেশনটা আসবে, হোপফুলি উইল বি দেয়ার উইদিন লাইক নেক্সট 10 to 20 মিনিটস। তখন আমরা এটা নিয়ে আরও ইয়ে করতে পারবো। চ্যাট বক্সটা একটু দয়া করে চেক করবেন, আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবেন। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ টুডেস সেশন, যে কারণে আসলে আমি আরজিআইএস এর মধ্যে এখনো যেতে পারি নাই, তার একটা প্রধান কারণ হচ্ছে উই নিড টু বি ইকুইপড উইথ অল দ্য নলেজ টু স্টার্ট উইথ দ্য আরজিআইএস। এমএস ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যার শুরু করার আগে যে আমাদের যে বেসিক যে ধারণাটা দরকার হয়, সেই ধারণাটা আমাদের থাকাটা জরুরি। আমি একটা উদাহরণ দেই, যে আমরা যখন নাকি কোনো একটা ডাটা ডিজিটাইজ করব, ঠিক আছে? তো ডাটা ডিজিটাইজ করতে হলে আমার সেই ডাটাটা ডিজিটাইজ করার, সেই ডাটাটা কোথাও না কোথাও আমি স্টোর তো করব। সেই ডাটা স্টোরটা কোথায় করব, সেই স্টোরেজের জন্য আমার কি দরকার সেটা আমাকে জানতে হবে। সেকেন্ড, আমি ডাটা ডিজিটাইজ করতে কিভাবে করব সেটাও আমার জানতে হবে। তা নাহলে আমি ডাটা ডিজিটাইজও করতে পারবো না, ডাটা স্টোরেজও আমার দ্বারা সম্ভব না। যে কারণে অলদো এখনো পর্যন্ত আমি যে শুধু বকবক করে যাচ্ছি, হ্যান্ডস অনে এখনো যাই নাই, এর একটা প্রধানতম কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি উই আর নট ইয়েট ইকুইপড উইথ অল দ্য নলেজ টু dig deeper into the dig or dive into the ArcGIS. এবার আসা যাক, সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেজ সম্পর্কে একটু ধারণা নিতে হবে, পিক্সেল কোঅর্ডিনেট সম্পর্কে একটু ধারণা নিতে হবে, এবং স্টোরেজ সম্পর্কে ধারণা নিতে হবে। থার্ড যে জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং সম্ভবত একটা অত্যন্ত কমপ্লেক্স একটা ইস্যু, যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। কোঅর্ডিনেট সিস্টেমটা আমি আজকে ইচ্ছা করে অ্যাভয়েড করেছি, কারণ আমি চাচ্ছিলাম যে একটা সেশনে যতই মনোটোনাস হোক আর যাই হোক, যতই কঠিন হোক, আমি একটা সেশনে যাতে ওটা শেষ করতে পারি। আদারওয়াইজ আজকে যদি আমি অর্ধেক শেষ করতাম, পরের দিন আবার শুরু করলে আপনারা ধরতে পারতেন না। যে কারণে আমি ইচ্ছা করে কোঅর্ডিনেট সিস্টেমটাকে আজকে বা পরের সেশনে নিয়ে গেছি, আজকে আমি এটা নিতে চাইনি। আমরা যদি দুটো, এখানে ইমেজ দেয়া আছে, দুটো ইমেজ, আপনারা যদি একটু খেয়াল করেন এই দুটো ইমেজের মধ্যে কোনো পার্থক্য ধরতে পারবেন না। বিষয়টা কি, এখানে একজন ডেনজেল ওয়াশিংটনের ইমেজ দেয়া আছে। আমি কেন ডেনজেল ওয়াশিংটনের ইমেজ নিয়েছি এটা নিয়ে কোশ্চেন করে কোনো লাভ নাই। এখানে আপনি আপনার ছবিও ভেবে নিতে পারেন, নো প্রবলেম, ইটস জাস্ট অ্যান ইমেজ। হ্যাঁ, আর নিচে কোনো একটা জায়গার ছবি দেয়া আছে, এটা একটা স্থানের ছবি, এটা একজন মানুষের ছবি। দুটো দুটোই ছবি, দুটোই আসলে আর জিবি ইমেজ, তাই তো? আর বিজি, রেড ব্লু গ্রিন, দুটোই আসলে আর জিবি ইমেজ। এখন দুটো ইমেজেরই যদি আপনারা লক্ষ্য করেন, এই যে পয়েন্ট যেটা, আমরা যদি এটাকে এক্স কোঅর্ডিনেট ধরে নিই, এটাকে এক্স কোঅর্ডিনেট ধরে নিই, এটাকে ওয়াই কোঅর্ডিনেট ধরে নিই, তাহলে এইটা হচ্ছে 0 0, তাই না? 0 0, এরপরে 1 2 3 4 5 করে এইদিকে পিক্সেল এইভাবে যেতে থাকবে। ঠিক তেমনি 1 2 3 4 5 6 7 করে এদিকে যেতে থাকবে। সো দিস ইজ হাউ দ্য টিপিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্কস, উই অল নো দ্যাট। কিন্তু পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেমে বিষয়টা একটু ডিফারেন্ট। পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেমের 0 0 আসলে এই জায়গায় অবস্থান করে, এই জায়গায় অবস্থান করে, এদিকে এক্স, এদিকে ওয়াই। বোঝা গেছে? একটু ডিফারেন্ট, আপনার দয়া করে একটু খেয়াল করবেন, একটু ডিফারেন্ট। আমরা টিপিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0 0, তাই না? এখানে 1 2 3 4, 1 2 3 4 এইভাবে যেতে থাকে। কিন্তু পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেম, যে কোনো ছবির যখন কোনো কোঅর্ডিনেট সিস্টেম থাকে, ফর এক্সাম্পল আপনারা আমার যে ছবি দেখছেন, এইটার কোঅর্ডিনেট সিস্টেম 0 0 হচ্ছে এইখানে অবস্থান করছে,
একেবারে কোনায় এই জায়গাটায় অবস্থান করছে হচ্ছে 0 0। ঠিক আছে, একটু ডিফারেন্ট, অন্য সবগুলোর মতো না। কেন এরকম? ভাই আমারে জিজ্ঞেস করে লাভ নাই, যারা এই ইনফরমেশন সিস্টেম তৈরি করছে তারা ওই জায়গায় উল্টাইছে, এখন আমার কিছু করার নাই। ঠিক আছে, কম্পিউটার ওইভাবেই রিড করে। সো আপনি যদি দেখেন কোনো একটা কম্পিউটারের মধ্যে এই ড্যানজেল ওয়াশিংটনের এই ছবিটা যদি ওপেন করেন, তাহলে এইখানে কার্সারটা নিলে আপনি এখানে 0 0 দেখতে পাবেন, এই জায়গাটা 0 0 দেখতে পাবেন। ঠিক তেমনি এটাও তো একটা ইমেজ, একটা প্লেন সিম্পল আর জি বি ইমেজ, দুটোর মধ্যে লেয়ারগত কোনো ডিফারেন্স নাই, এখানেও তো সেই 0 0ই দেখতে পাবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আহ দুপুরের খাবারের পরে কি আপনার আপনারা যদি ক্লিয়ার বুঝতে, ক্লিয়ার হচ্ছে স্যার, ক্লিয়ার। ওকে। সো এখানে দুটোই আমরা 0 0 পাচ্ছি, কিন্তু দুটো ইমেজের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ড্যানজেল ওয়াশিংটনের মুখে তো আর ল্যাটিচিউড লঙ্গিচিউড নাই, তাই না? কিন্তু এটা তো স্পেসের একটা ইমেজ, এই স্পেসের প্রত্যেকটা জায়গার একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড আছে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তার একটা অবস্থান আছে। ড্যানজেল ওয়াশিংটনের যে মুখের ছবি, সেটা পৃথিবীর সাপেক্ষে তার কোনো মিনিং নাই, পৃথিবীর সাপেক্ষে তার অবস্থান স্থির না। সো পৃথিবীর সাপেক্ষে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন আমি কোনো একটা স্পেসের ছবি এভাবে তুলছি, সেটা সিম্পল এইভাবে জাস্ট এটা 0 0 এটা বললে এটা মানুষ হাসবে। সো উই হ্যাভ টু গেট রিড অফ দ্যাট। আমাদেরকে কি করতে হবে? এই 0 0 মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড, অর্থাৎ পৃথিবীর এক্স্যাক্টলি কোন জায়গায় এটা অবস্থান করছে। ইয়েস, দ্যাটস ট্রু। ডেনজেল ওয়াশিংটনকে পৃথিবীর কোথাও এক জায়গায় ঘুম পাড়ায় দিলে, তাহলে তো উপর থেকে ছবি তুললে তার একটা স্থির স্থান থাকবে ফর দ্যাট মোমেন্ট। বাট আমরা যদি তাকে কোনো না কোনোভাবে অন্য জায়গায় সরাই দেই, সকালবেলা উঠে যদি সে আবার তার অবস্থান চেঞ্জ করে, দেন ইউ উইল বি ইন বিগ ট্রাবল। বাড়িঘর তো আর ঘুমায় না, সকালবেলা উঠে হাঁটাও শুরু করে না। তো দ্যাটস ওয়াই বাড়িঘর রাস্তাঘাটের ল্যাটিচিউড লঙ্গিচিউড সাধারণত থাকে, মুভ করে যে জিনিসপত্রগুলো সেগুলোর জন্য আমরা ডাইনামিক ল্যাটিচিউড লঙ্গিচিউড অ্যাসাইন করি। ওকে, সো আমরা যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার, তাহলে আমরা পিক্সেল বা ইমেজের উপরে এখানে দেখেন এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটার ল্যাটিচিউড লঙ্গিচিউড মানে সরি এক্স ওয়াই ভ্যালু যা, এক্স ওয়াই ভ্যালু যা, এই জায়গারও এক্স ওয়াই ভ্যালু কিন্তু তাই সেম। লক্ষ্য করে দেখেন এক্স ওয়াই ভ্যালু সেম, কিন্তু ড্যানজেল ওয়াশিংটনের মুখের উপরে এই যে পয়েন্ট, এই পয়েন্টের এক্স ওয়াই ভ্যালু কোনো মিনিং ক্যারি করে না। এই যে জায়গাটার এইটার যে এক্স ওয়াই ভ্যালু, সেটা একটা ফুটবল মাঠকে ইন্ডিকেট করে, বা কোনো একটা খেলার মাঠকে, আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ দিস, কোনো একটা খেলার মাঠকে আইডেন্টিফাই করে, এবং সেটার একটা ল্যাটিচিউড লঙ্গিচিউডও আছে। সো আমাদের মূল কাজ যেটা, যে কাজটা আমরা জিও রেফারেন্সিং এর মধ্যে করব, জিও রেফারেন্সিং এর মধ্যে যখন আমরা কোনো একটা ইমেজ এরকম পাবো, ধরে নিলাম সেটা একটা মৌজা ম্যাপ, যে কোনো একটা ম্যাপ পাবো, সেই ম্যাপের একটা ইনিশিয়াল যে ইমেজটা পাবো, তার প্রত্যেকটা পয়েন্টকে আমাদের প্রথমে বলে দিতে হবে, অ্যাটলিস্ট এই ম্যাপের চার কোনায় চারটা পয়েন্টকে বলে দিতে হবে যে এই চারটা পয়েন্ট আসলে পৃথিবীর অ্যাসপেক্টে ল্যাটিচিউড লঙ্গিচিউড তাদের কত, তাহলে আমরা ওই ম্যাপটাকে পৃথিবীর উপরে বসাতে পারবো। ড্যানজেল ওয়াশিংটনকে আমি পৃথিবীর উপরে বসানোর কোনো অর্থ নাই, তাই তো? সো ড্যানজেল ওয়াশিংটনের ছবি এবং একটা ম্যাপের ছবির মধ্যে মিনিংগত ডিফারেন্স এই জায়গাটাতে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। দুটোই কিন্তু ইমেজ, দুটোই ইমেজ, এবং দুটোই পিক্সেল দিয়ে তৈরি হয়, দুটোরই পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেম আছে, এবং সেই পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হচ্ছে বাম দিকের উপরের কোনায়, বাম দিকের উপরের কোনায়, যেটা 0 0 এইখানে দুটোরই। কিন্তু ম্যাপের 0 0 যেটা, যে ম্যাপের যে ইমেজ সেটার 0 0 যেটা, ড্যানজেল ওয়াশিংটনের 0 0, এই দুটোর মধ্যে মিনিংগত ডিফারেন্স আছে। ম্যাপের এই 0 0 পৃথিবীর উপরে তার একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড এবং আল্টিচিউড আছে, যেটাকে আমরা অনেকে ল্যাটিচিউড লঙ্গিচিউড আল্টিচিউড বলে থাকি।
ওয়াই এক্স জেড, এক্স ওয়াই জেড আপনারা যেভাবে মনে রাখেন সেটা মনে রাখতে পারেন, বাট এর কিন্তু কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যালটিটিউড নাই। সো আমরা যখন জিও রেফারেন্সিং করব, মৌজা ম্যাপকে পৃথিবীর উপরে বসাবো, তখন মৌজা ম্যাপের চার কোণায় চারটা পয়েন্ট, বা আমি যে ম্যাপ নিয়ে ডিজিটাইজ করব তখন তার চার কোণার চারটা পয়েন্ট পৃথিবীর উপরে তার অবস্থান কোথায় সেটা আমাকে বলে দিতে হবে। এই যে বলে দেওয়ার পদ্ধতি, এটাকে বলে হচ্ছে জিও রেফারেন্সিং। ঠিক আছে, রিমোট সেন্সিং এ এটাকে অন্য নামে ডাকা হয়, সেটাতে আমরা না যাই, কিন্তু এটাকে সহজ বাংলায় আমরা বলি হচ্ছে জিও রেফারেন্সিং। এই জিনিসটা আমাদের বোঝা খুব দরকার। এরপরে কিছু ছোটখাটো ইস্যু আছে, এই ইস্যুগুলো আমাদের অত বেশি না বুঝলেও হবে। আমরা যখন নাকি সফটওয়্যারের মধ্যে ঢুকবো তখন আরো কিছু ইস্যুস থাকবে, সেগুলো আমরা সফটওয়্যারের মধ্যে যখন ঢুকবো তখন আমরা ডিল করব। এবার আসা যাক, এটা তো গেল হচ্ছে যে আমরা ইমেজকে যখন ডিজিটাইজ করব তখন ইমেজেরকে আমরা রিয়েল ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে রূপান্তর করব, সেই রূপান্তরের পদ্ধতি। কিন্তু রূপান্তর করলাম, আমরা ডিজিটাইজ করলাম, কিন্তু ডাটাটা রাখবো কোথায়? ডাটাটা রাখার জন্য আমরা যে স্টোরেজটা ব্যবহার করব, সেই স্টোরেজটার নাম হচ্ছে জিও ডাটাবেস। আমরা এটাকে বলি জিও ডাটাবেস। সহজভাবে বলতে গেলে আমরা এমএস ওয়ার্ড যখন টাইপ করি তখন আমরা এই টাইপ করা ডাটাটাকে স্টোর করি ডক ফাইলে, ডিওসি, অথবা ডক্স ফাইলে, ডিওসিএক্স ফাইলে। এক্সেলে যখন আমরা ডাটা করি তখন আমরা এক্সএলএস ফাইলে সেভ করি, অথবা এক্সএলএসএক্স ফাইলে সেভ করি। পিপিটিএক্স, পিপিটিএক্স এক্স যেটা আছে সেটা আমরা ওইভাবে সেভ করে থাকি। ঠিক তেমনি আর জিএস এর ডাটা আমরা সেভ করি জিও ডাটাবেসে। এখন এখানে যারা একটু অ্যাডভান্সড ইউজার আছেন বা আগে একটু সামান্য দেখে এসছেন, তারা আমাকে শেপ ফাইল কেন না স্যার, তারপর হচ্ছে কাভারেজ ফাইল কেন না, আপনাদের যদি এই রিলেটেড প্রশ্ন থাকে, আই উইল বি ভেরি হ্যাপি টু আনসার, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ ইউ ক্যান স্কিপ দ্যাট পার্ট। আমরা জিও ডাটাবেস ব্যবহার করব আমাদের আজকে এই ট্রেনিং এর জন্য। জিও ডাটাবেস কি? সহজভাবে বলতে গেলে ইটস এ কন্টেইনার। ঠিক আছে, একটা কন্টেইনারের মধ্যে কি থাকে, আপনি ধরেন সকালে উঠে বাজারে গেছেন, আপনি বাজার থেকে কি কিনলেন? সবজি কিনলেন, মাছ কিনলেন, মাংস কিনলেন। তো আপনি এই যে জিনিসগুলো কিনলেন, কেনার পরে কি করছেন? একটা ব্যাগের মধ্যে পড়ছেন। এই যে ব্যাগ যেটা, সেই ব্যাগটা হচ্ছে জিও ডাটাবেস। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে যখন আপনি মাংস কিনছেন তখন কিন্তু আবার একটা ছোট্ট পলিথিনের মধ্যে সেই মাংসগুলো রাখছেন, মাছগুলো আর একটা পলিথিনের মধ্যে রাখছেন, সবজিগুলো আর একটা পলিথিনের মধ্যে রাখছেন। ঠিক আছে, কারণ একটা আর একটার সাথে মিশলে বিপদ। মাছ আর মাংস একসাথে মিশলে কি হবে আমি জানি না, মানে আই হ্যাভ নো আইডিয়া। ইন এনি কেস ইট উইল নট বি গুড। সো জিও ডাটাবেস হচ্ছে ঠিক তেমনি সেই মাছের, সরি বাজারের ব্যাগ, যার ভিতরে সব রাখা যায়, সব কিছু রাখা যায়। এবং আমরা যখন রাখবো তখন আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বাক্সের মধ্যে বা পলিথিনের মধ্যে সেই জিনিসগুলোকে রাখবো। ক্লিয়ার? এবং এটা এমএস ওয়ার্ড ফাইলের মতো না, ইটস এ বিট কমপ্লেক্স। কি কারণে কমপ্লেক্স সেটাও আমি আপনাদেরকে একটু বলি। কমপ্লেক্স এই কারণে, আপনি যখন নাকি জিও ডাটাবেস ওপেন করবেন, আপনি যদি উইন্ডোজ এক্সপ্লোরার, সিম্পল, আপনি যখন ওই যে ইয়ের মধ্যে উইন্ডোজ চেপে চাপবেন, অথবা যদি মাই কম্পিউটারের ভেতর থেকে যেখানে জিও ডাটাবেস ওপেন করলেন সেখানে যান, দেখবেন একটা ফোল্ডার, আর আর্কজিএস এর মধ্যে আসলে ওটা একটা ফাইল আকারে দেখাবে। ইটস এ বিট কমপ্লেক্স। আমি আপনাদেরকে এটা যখন নাকি সফটওয়্যারের মধ্যে ঢুকবো তখন এটাকে আরো দেখাবো। জিও ডাটাবেস প্রথম আসে হচ্ছে আর্কজিএস আর্কইনফো 8 এর সাথে। এটা বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস। আর্কজিএস 8 এর সাথে যখন এটা আসে তখন এটা জিডিবি ফরম্যাটে ছিল না, এটা ছিল এমডিবি ফরম্যাট। এমডিবি ফরম্যাট মানে হচ্ছে মাইক্রোসফট ডাটাবেস, অর্থাৎ এটা প্রিটি মাচ ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য মাইক্রোসফট জেট ইঞ্জিন। মাইক্রোসফট জেট ইঞ্জিন সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন, আপনারা যারা মাইক্রোসফটের অফিসের অ্যাক্সেস ব্যবহার করেছেন, মাইক্রোসফট অ্যাক্সেস যারা ব্যবহার করেছেন, অ্যাক্সেস বেসিক্যালি যে ডাটাবেস ইউজ করে থাকে বা ডিবেস ব্যবহার
অ্যাক্সেস যারা ব্যবহার করেছেন তারা ভালো বুঝতে পারবেন। অ্যাক্সেসের যার ডাটাবেজ স্ট্রাকচার, এমডিবি হচ্ছে হুবহু সেই স্ট্রাকচার ফলো করে। অর্থাৎ কারোর যদি উইন্ডোজ কেউ যদি না চালাতে পারে তার দ্বারা আসলে এমডিবি ওপেন করা সম্ভব না। প্লেন অ্যান্ড সিম্পল। পরবর্তীতে আপনারা যদি এই অংশে কোনো প্রশ্ন থাকে আপনারা সাথে সাথে প্রশ্ন করতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, আনমিউট করে কোশ্চেনও জিজ্ঞেস করতে পারেন। আই উইল বি ভেরি হ্যাপি টু আনসার। আমি চেষ্টা করছি যতটুকু টেকনিক্যাল ইস্যু অ্যাভয়েড করা যায় তা আমি অ্যাভয়েড করার। সো আমি যেমনটা বলেছি, জিও ডাটাবেস হচ্ছে একটা মাছের বাজার, বাজারের ব্যাগ। তার ভিতরে আপনি রাস্টার ডাটা রাখতে পারবেন, ভেক্টর ডাটা রাখতে পারবেন, আপনি তো টেক্সটের ডাটা রাখতে পারবেন, আপনি যদি কোনো প্রোগ্রামিং কোড লিখে থাকেন সেই কোড রাখতে পারবেন। আপনি দেখবেন যে এমএস ওয়ার্ডের মধ্যে এই প্রোগ্রামগুলোকে আলাদা আলাদাভাবে টুল বক্স আকারে রাখা আছে, সেই টুল বক্স যদি স্টোর করতে চান তাও করতে পারবেন। মোট কথা হচ্ছে ইটস এভরিথিং। একটা ডাটাবেজের মধ্যে, জিও ডাটাবেজের মধ্যে আপনি সব রাখতে পারবেন, সব, প্লেন অ্যান্ড সিম্পল। এখন দুই তিন ধরনের এবং ডাটাবেজের স্ট্রাকচারগুলো এরকম হয় যে আপনি ধরেন কোনো একটা ডাটাবেজ, জিও ডাটাবেজ ওপেন করলেন, দ্যাট শুড লুক সামথিং লাইক দিস। তারপরে এটা হচ্ছে প্রথমটা মিউনিসিপাল, যেটা ধরে নিলাম এটা হচ্ছে মাছের পলিথিন। ঠিক তেমনি এরকম আপনি আরেকটা পলিথিন তৈরি করতে পারেন যার ভিতরে আপনি সবজি, সব ধরনের সবজি একসাথে রাখতে পারেন। ঠিক তেমনি এই ধরনের আরেকটা তৈরি করতে পারেন যেখানে মাংসগুলো একসাথে রাখতে পারেন। এগুলোকে বলে হচ্ছে ফিচার ডাটা সেট। এই ফিচার ডাটা সেটের বাইরে আপনি ফিচার ক্লাসগুলোকে আলাদা আলাদাভাবে রাখতে পারেন। তো ফিচার ডাটা সেট হচ্ছে সেই ডাটা সেট যার ভিতরে সিমিলার ফিচার ক্লাসগুলোকে একসাথে রাখা হয়। এরপরে অ্যানোটেশন লেয়ার থাকে, রাস্টার লেয়ার থাকে, আরো অনেক ধরনের লেয়ার এর ভিতরে থাকতে পারে, ডাইমেনশন লেয়ার থাকতে পারে। বেসিক্যালি এখানে তিন ধরনের জিও ডাটাবেজ আছে। তিন ধরনের জিও ডাটাবেজ আপনাদের জানা প্রয়োজন নেই, আপনারা ফাইল জিও ডাটাবেজ জানলেই হবে। পার্সোনাল জিও ডাটাবেজ আমি যেমনটা বলেছি, এমডিভি ফরম্যাট, মাইক্রোসফট ডাটাবেজ এই ফরম্যাট, অর্থাৎ অ্যাক্সেস ইঞ্জিন বা জেট ইঞ্জিন যদি না থাকে সেটাতে পার্সোনাল জিও ডাটাবেজ কাজ করবে না। আই রিপিট, যদি আপনার উইন্ডোজ সিস্টেমে আপনি কাজ না করেন তাহলে এমডিবি ফরম্যাটের যে পার্সোনাল জিও ডাটাবেজ সেটা কাজ করবে না, প্লেন অ্যান্ড সিম্পল। কিন্তু আপনি যদি ফাইল জিও ডাটাবেজ ইউজ করেন তাহলে আপনি এটা প্ল্যাটফর্ম ফ্রি, আপনি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিনটশ সব জায়গায় এটা কাজ করতে পারবে। এবং আমি আপনাদেরকে যে ডাটাবেসটা পড়াবো বা যে ডাটাবেস ইউজ করবো সেটা হচ্ছে ফাইল জিও ডাটাবেস, প্লেন অ্যান্ড সিম্পল। ফাইল জিও ডাটাবেস ব্যবহারের অনেক অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমি সেই ফাইল জিও ডাটাবেসের অ্যাডভান্টেজগুলো আপনাদেরকে আমি পরে বলতে পারবো। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, একটা তো আমি বললাম যে ইট ইজ প্ল্যাটফর্ম ফ্রি, এটা বিশাল ভলিউমাস ডাটাকে পেটের মধ্যে রাখতে পারে। সেই ভলিউমটা মিনিমাম 1 টেরাবাইট। আমি যখন এসটির কারো একজনের সাথে কথা বলছিলাম তখন তারা বলছিল উই ইভেন ডোন্ট নো হাউ ফার ইট ক্যান গো, তারাও জানেন না। এটা আমরা যদি মানে মাল্টিপল এডিটর ইউজ করতে পারি প্রপারলি, এটাকে যদি আমরা করতে পারি, রাস্টার ডাটাবেস হ্যান্ডেলিং এর ক্ষেত্রে এটার এফিসিয়েন্সি অন্য ডাটাবেসের তুলনায় অনেক ভালো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ইউজার এন্টারপ্রাইজ জিও ডাটাবেস। এটা বেসিক্যালি যেটা করে যে একটা সার্ভারের মধ্যে মূল ডাটাবেসকে স্টোর করে, আই রিপিট, সার্ভারের মধ্যে মূল ডাটাবেসকে স্টোর করে, আর আপনার কম্পিউটারকে হচ্ছে ডাটা রিট্রিভাল বা ডাটা এন্ট্রির কাজে ব্যবহার করে, ডাটা রিট্রিভাল বা ডাটা এন্ট্রির কাজে ব্যবহার করে। ফাইল জিও ডাটাবেসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইস্যু নাই, আপনার কম্পিউটারই ডাটা স্টোরেজ, ডাটা রিট্রিভাল, ডাটা প্রসেসিং সব কিছু আপনার এখানে। আর এন্টারপ্রাইজ জিও ডাটাবেসে হচ্ছে সার্ভারে ডাটা স্টোর করা থাকে, আপনি আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করে সেই ডাটা ভিজুয়ালাইজ করবেন বা ডাটা আপডেট করবেন। দয়া করে যদি আপনারা, ওকে, ইয়েস, সো দিস ইজ দ্য সামারি। জিও ডাটাবেসের সামারিটা কি সেটা এখানে দেয়া আছে। আমি খুব বেশি দূর বললাম না, আপনারা দয়া করে শুধু এটুকু মনে রাখবেন, আমরা যখন মূল কাজ করব তখন ফাইল জিও ডাটাবেস ইউজ করব। ফাইল জিও ডাটাবেস এবং জিও রেফারেন্সিং এই দুটো জিনিস শুধুমাত্র আজকে আমরা
মূল থিওরির জায়গাতে শিখলাম। আরেকটা জায়গা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে, যেটা আমরা পরের ক্লাসে শিখব। আমি মনে হয় যে এখন একটু আমার কলিগ মাহমুদুজ্জামান স্যারকে অনুরোধ করব, আম, আমাদের একটা জিনিস জানার প্রয়োজন যে আপনারা যে এই মডিউলে অংশগ্রহণ করছেন, রাইট নাও উই হ্যাভ অ্যাবাউট 50 পার্টিসিপেন্টস অ্যামং আস। যদিও আমি একটা সার্ভে কোশ্চেনিয়ার ওপেন করেছি, কিন্তু সবার স্বার্থে আমাদের যেটা জানা প্রয়োজন যে হোয়াট আর ইউ রিয়েলি এক্সপেক্টিং, আপনারা এই ট্রেনিং মডিউল থেকে কি এক্সপেক্ট করছেন, যে আর কি আমি শেখালে আপনাদের উপকার হবে, বা আপনারা কেন এই মডিউলটাতে স্পেসিফিক্যালি জয়েন করতে চেয়েছেন, সো দ্যাট আমি হয়তোবা সবার সব নিড, ডাইভার্সিফাইড নিডকে আমি অ্যাড্রেস করতে পারবো না, এটা সম্ভব না, এটা আপনারাও বুঝতে পারেন। কিন্তু কিছু কমন গ্রাউন্ড যাতে আমি খুঁজে বের করতে পারি, যাতে পরের সপ্তাহ থেকে আমি যখন শুরু করব তখন আমি সেই কমন গ্রাউন্ডটা নিয়ে কাজ শুরু করতে পারি। আমি আমি আবার ফেরত আসবো আরজিএস কে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করার জন্য, যাতে আপনারা এই সপ্তাহ ধরে এটা নিয়ে একটু খেলাধুলা করতে পারেন। বাট বিফোর দ্যাট আমি মাহমুদুজ্জামান স্যারের কাছে একটু হস্তান্তর করছি আপনাদেরকে, যাতে একটা সার্ভে আছে মেন্টিমিটারে, সেটা একটু দেখতে হবে। আর সেকেন্ড হচ্ছে তিনি আপনাদের সফটওয়্যার ইনস্টলেশনটা একটু ডেমনস্ট্রেট করবেন। মাহমুদুজ্জামান স্যার, 1 মিনিট একটু অপেক্ষা করবেন। হি উইল বি ব্যাক উইথ মি। হ্যাঁ, ইয়েস, হি ইজ হিয়ার। স্যার আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি না হলে হচ্ছে মাইক ব্যবহার করব। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এক্সেলেন্ট। কোনো সমস্যা হলে আমাকে কাইন্ডলি জানাবেন। আর হচ্ছে আমরা যে গুগল ড্রাইভের লিংকটা এখানে শেয়ার করেছি, আপনারা কি ওটাতে অ্যাক্সেস করতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, আমি অনুরোধ করব গুগল ড্রাইভের ওই লিংক থেকে ওই আপনার হচ্ছে যে রার ফাইলটা আছে, জিপ ফাইল, এই জিপ ফাইলটা একটু নামিয়ে নিতে। যারা যারা নামিয়ে নিতে পেরেছি ফাইন। কেউ কি আছি যে আমরা এখনো ডাউনলোডের পর্যায়ে আছি বা ডাউনলোড শেষ করতে পারিনি? আমারটা এখন ডাউনলোড শেষ হয় নাই। আচ্ছা, আপাতত তাহলে হচ্ছে আমরা কি প্রসিড করব না একটু ওয়েট করব? হ্যাঁ, প্রসিড করতে পারি আমরা। আমি না হয় দেখে নিলাম, পরে যদি সমস্যা হয় পরে উইল বি দেয়ার, সো সমস্যা নেই। আমি হয়তো যারা কোনো ট্রাবল ফেস করবেন আমাকে ইমেল করলে হচ্ছে বা টেক্সট করলে হচ্ছে, আল সর্ট ইট আউট। বিষয়টা খুব ইজি, কোনো বিষয় না। আমি যেহেতু রার ফাইল, আমি আপনাদেরকে দুটি হচ্ছে উইন্ডার দিচ্ছি। যদি কারো কাছে উইন্ডার না থাকে, অনেকে ট্রাবল ফেস করতে পারেন যেহেতু জিপ করা নাই। আচ্ছা, এখানে হচ্ছে সামহাও বাইনারি ফাইলটা যাচ্ছে না। আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু ডাউনলোড করে নেবেন। আহ 32 বিট 64 বিটে বিগ ডিল না, যে কোনো একটা ডাউনলোড করলে হচ্ছে। যারা উইন্ডোজ পিসি ইউজ করেন, আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমরা ইনস্টলেশনটা দেখাচ্ছি আসলে হচ্ছে উইন্ডোজ পিসির জন্য। তো যারা ম্যাক ইউজার আছেন, যদি কেউ থেকে থাকেন, আপাতত আমরা সাজেস্ট করব যে কোনো উইন্ডোজ পিসিতে মুভ করতে ডিউরিং দিস ট্রেনিং সেশন। ম্যাকে সলভ আছে, কিন্তু আমরা সেই দিকে আপাতত যাচ্ছি না। কারো যদি অ্যাসিস্ট্যান্স লাগে প্লিজ লেট আস নো। তো উইন্ডারটা আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নিলে আপনারা যে জিপ ফাইলটা, রার ফাইলটা পেয়েছেন, ওটাকে রাইট বাটন ক্লিক করে, আমি একটু যাই, আমি স্ক্রিন শেয়ারটা দিই।
আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সোনু আপা লিখেছেন ড্রাইভ লিঙ্কটা আমি দিচ্ছি এখন। থ্যাংক ইউ আপা। তো এখানে ArcGIS 10.8.1 আছে। তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলবো, এক্সট্রাক্ট ফাইলস। আমি আবার দেখাই, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস। তো আমরা এখানে হচ্ছে ইনস্টলেশনটা করে দেবো। আমাদের এখানে অনেকে আছে যারা অলরেডি ArcGIS ব্যবহার করেন, তারা এই অংশটুকু স্কিপ করে একটু ঘুরে ফিরে আসতে পারেন। তো ArcGIS 10.8.1 এখানে ক্লিক করার পরে আমরা আরেকটা ফোল্ডার পাবো, তার মধ্যে দুটো ফোল্ডার আছে, একটা ক্র্যাক, একটা সেটআপ। সো ক্র্যাকের মধ্যে আমরা একটু দেখে নিই যে বিন এবং বিন 64 এই দুইটা ফোল্ডার আছে কিনা। বিনে একটা ডিএলএল ফাইল আছে, ডাইনামিক লিংক লাইব্রেরি, আর হচ্ছে বাইনারি 64 এ আরেকটা ডিএলএল ফাইল আছে। সো আমরা একটু দেখি যে এক্সট্রাক্ট করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে ক্র্যাক এই দুইটা ফোল্ডার আছে কিনা। এই দুইটা ফোল্ডার যদি থাকে, উই আর রেডি টু গো। তো এরপরে আমরা যেটা করব, সেটআপে যাব। এখানে ছোট্ট একটা ট্রিক আছে, এটার রিজনটা আমার জানা নেই, কিন্তু আমরা যখন হচ্ছে exe ফাইলটা, বাইনারি ফাইলটা রান করব, আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন না দিয়ে বা ডাবল ক্লিক না করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজটা করব। কেন, এর উত্তরটা আমার জানা নেই। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা কাজটা করব। সো আমি আবারও একটু পেছনে যাচ্ছি। আমরা হচ্ছে এরকম একটা রার ফাইল পেয়েছি, উইন্ডার দিয়ে আমরা হচ্ছে সেটাকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করার পর ফোল্ডার আমরা পেয়েছি। ফোল্ডারের মধ্যে সেটআপের যে ফোল্ডারটা আছে, তার মধ্যে একটা exe ফাইল আছে। তো রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা দিলাম, ArcGIS ডেস্কটপ। সো সে বাই ডিফল্ট হচ্ছে যে সি ড্রাইভ নিয়ে নিয়েছে। আমরা যদি চাই ডি ড্রাইভ, ই ড্রাইভ, অন্য ড্রাইভে, তো আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে সি ড্রাইভ অলরেডি আমার অনেক ক্লামজি। তো আমি যেটা করি সাধারণত, ভারী বা বড় সফটওয়্যার গুলো ডি বা অন্য ড্রাইভে সুইচ করি। সো এটা একটা ভালো বুদ্ধি হতে পারে সি ড্রাইভটাকে ফাঁকা রাখার জন্য। তো আমি এখানে সি ড্রাইভে রাখছি, নেক্সট দিচ্ছি। সে বলছে লঞ্চ দ্য সেটআপ প্রোগ্রাম ক্লোজলি। তো এখানে একটু বিষয় আছে আমার ল্যাপটপে, সেটা হচ্ছে যে আমি ArcGIS এর লাইসেন্স ভার্সন ইউজ করি। তো সে বলছে যে আসলে কি করতে হবে, তুমি মডিফাই করতে চাও, রিপেয়ার করতে চাও, রিমুভ করতে চাও। আপনারা আপনাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে? তালহা তাসনিম লিখেছে যে আমাদের ডিফেন্ডার বা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসলে ডিসেবল করার প্রয়োজন আছে কিনা, বা নেট ডিসেবল করার প্রয়োজন আছে কিনা। এটার প্রয়োজন নাই। তো আপনারা এই পর্যায়ে কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট কিছু ওই যে আসেনি? আর না, ওই যে সফটওয়্যারটাই দেখা যাচ্ছে। জি স্যার, আপনার ইনস্টলেশন স্ক্রিনটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র ফাইল এক্সপ্লোরারটা দেখা যাচ্ছে। ইনস্টলেশনে ফাইল এক্সপ্লোরার দেখা যাচ্ছে? হ্যাঁ, শুধু ইনস্টলেশনের ওইটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা ক্যান্সেল দিই, আবার দেখছি। আমি ডি ড্রাইভে দিই। ডি ড্রাইভে আমার হচ্ছে ইনস্টল করা। সো get back to C drive. এই এক্সট্রাক্ট করার পরে আচ্ছা, এক্সট্রাক্ট শেষ হোক।
স্যার বোধহয় স্ক্রিন শেয়ারে মোডটা দেওয়া আছে শেয়ার এ উইন্ডো, যার কারণে স্যার আপনার শুধু ফাইল এক্সপ্লোরার ছাড়া আমরা আসলে আর কিছু দেখতে পাচ্ছি না স্যার। যদি শেয়ার হোল স্ক্রিনটা দিলে সম্ভবত স্যার আমরা সবকিছু দেখতে পাবো। ও সরি, এক্সট্রিমলি সরি ডিয়ার। আর অথবা আপনার ল্যাপটপে যেহেতু লাইসেন্স ভার্সন অন্য কেউ শেয়ার করতে পারে যারা যার ল্যাপটপে সেটআপ দেওয়া নেই। আচ্ছা, এটা একটা ভালো বুদ্ধি ইনস্ট্রাকশন দিতে পারেন। জি, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা দিই। এই পর্যায়ে আপনাদের কি এসছে? আমি যেখানে আছি এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রোগ্রাম মেইনটেনেন্স। প্রোগ্রাম মেইনটেনেন্স, নিচে কি আছে? মডিফাই, রিপেয়ার, রিমুভ। তার মানে হচ্ছে আপনি অলরেডি আর্কজিএস ইউজার। যারা পিসিতে নতুন করে সেটআপ দিচ্ছেন তাদের কি এসছে? কেউ কি আছেন যে এই পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছেন? মোহাম্মদুল্লাহ, তুমি কি তোমার ল্যাপটপে আর্কজিএস আছে অলরেডি? জি স্যার, ইনস্টল করা আছে স্যার। আচ্ছা, রার ফাইল আছে এবং হচ্ছে এক্সট্রাক্ট করতে পেরেছেন এবং আর্কজিএস ইনস্টল করা নেই, এমন কেউ কি আছেন? স্যার জি, ফাতেমা খাতুন। স্যার এখানে আমার উইন্ডোজ হচ্ছে মাস্টার এগ্রিমেন্ট, এই উইন্ডোটা আসছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে তাহলে শেয়ার অপশন দিচ্ছি। আপনি আপনার উইন্ডোটা শেয়ার করতে পারবেন আমাদের সাথে? জি স্যার। আচ্ছা, এক্সেলেন্ট। ফাতেমা খাতুন, আপনার স্ক্রিনটা আমাদেরকে একটু শেয়ার করবেন? জি স্যার। জি। থ্যাংক ইউ। আপনি ক্যান্সেল দেন। আমরা আবার প্রথম থেকে দেখি, ক্যান্সেল দিতে পারেন বা ক্রস বাটনটা আছে সেটাতে করলে হবে। ইয়েস, ফিনিশ। আপনি যেখানে ডাউনলোড করেছেন ওই ফোল্ডারে একটু যাবেন। আচ্ছা, সেটআপ রাইট বাটন ক্লিক করে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন।
আপনি ডেজিগনেটেড ড্রাইভে যান, আপনি যে ড্রাইভে ইনস্টল করতে চান। আচ্ছা, জি ড্রাইভে এটা এটা নেক্সট দিয়েন না, জি ড্রাইভে সে আসলে বাইরে নিয়ে নেবে। ব্রাউজে যান, ওখানে দেখুন নিচে লেখা আছে বাম পাশে মেক নিউ ফোল্ডার। এখন একটা ফোল্ডারের নাম দেন, প্রিফারেবলি এসডি দেন, ESRI বা GIS দেন, কোনো সমস্যা নেই। GIS হতে পারে, হ্যাঁ, এক্সেলেন্ট। ওটাতে আর কিছু করার দরকার নেই, ওকে বাটনে ক্লিক করেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লোজ। একটু অপেক্ষা করুন। নেক্সট, প্রথমটাতে টিক দিন, আই অ্যাকসেপ্ট দ্য মাস্টার এগ্রিমেন্ট। যাদের অনেক সময় আছে তারা পড়ে নিতে পারেন, এটা খুব ভালো টাইম পাসের জন্য, যে এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট আমরা বলি। নেক্সটে যাবেন। কমপ্লিট এবং কাস্টম, কমপ্লিটটা হচ্ছে ইজি, যারা একটু অ্যাডভান্স ইউজার তারা আসলে কাস্টমে আমরা ইউজ করি, তো কমপ্লিট দিলে হচ্ছে। নেক্সটে যান। নেক্সট, নেক্সট। এটাতে আমি ইউজুয়ালি প্রিফার করি যে টিক বক্সটা উঠাই দেওয়া। নেক্সট, ইনস্টল। জি, একটু সময় নেবে। এর ফাঁকে একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে এটা খুব সম্ভবত সবচেয়ে লেটেস্ট, হ্যাঁ 10.8.1ই হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন। না, এরপরে আরো একটা এসছে 10.1 8.2 এসছে। আচ্ছা, 10.8.2 লেটেস্ট ভার্সন। তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং একটু পরিষ্কার করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমি যখন স্যারের এক্সপিরিয়েন্সটা স্যার শেয়ার করবেন, আমরা যখন ArcGIS শিখি 2007-এ, তখন আমরা 9.0 ব্যবহার করেছিলাম। তো 4th ইয়ার এবং পরবর্তীকালে সেটা উঠতে উঠতে 9.3 পর্যন্ত গিয়েছিলাম। সো বিষয়টা হচ্ছে যে 8, 9, 10 এইটার ইন্টারফেসটা বিট ডিফারেন্ট। 9 থেকে গল্পটা এরকম, 10-এ অনেক পরিবর্তন এসছে ভিতরে মেনুতে। তো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে লেটেস্ট ভার্সনের দিকে সবসময় ঝুঁকতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি সফটওয়্যারটা আসলে কতটা ভালো করে বুঝছেন এবং ব্যবহারের উপর নির্ভর করছে যে আসলে আপনি লেটেস্ট ভার্সনে যাবেন কিনা। সো 10.8.1 আছে, কিন্তু যারা পুরোনো ভার্সন ইউজ করছেন বা করেন, বা যদি ইনস্টলেশনের সুযোগ হয়, এটা নিয়ে আফসোস করার সুযোগ নেই যে আসলে হচ্ছে পুরোনো ভার্সন মানে আমি পিছিয়ে আছি। আমরা খুব অ্যাডভান্স লেভেলে খুব কম কাজ করি সাধারণত,
অসাধারণ মানুষ তো সব জায়গায় আছে, তো তাদের জন্য বিষয়টা বিগ ডিল। আমাদের মতো মানুষদের জন্য ভার্সন খুব বেশি ম্যাটার করে না। তো সেক্ষেত্রে যে কোনো একটা ভার্সন নিয়ে এগোতে পারলে ভালো। সামনের দিনগুলো আপনাদের জন্য পড়ে আছে, যারা শুরু করেছেন এই পর্যায়ে, যারা অনেক দূর এগিয়েছেন তাদের জন্য বিষয়টা একটু ভিন্ন। তো আমি আশা করব যে আপনারা ভার্সন নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, বা এই বিষয়টা অনেকে বড় করে দেখে। আমার কাছে মনে হয় যে বিং এন স্টার্টার এটা বিগ ডিল না। এরপরে খুব সম্ভবত সে পাইথন ইনস্টল করবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের একটা হচ্ছে, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের একটা পোল ছিল মেন্টিমিটারে, ওটা কি আমরা এখন শেয়ার করবো না আরেকটু পরে? না না, নো প্রবলেম। আমার মনে হয় যে এটা যেহেতু ইনস্টলেশন প্রসেসে পরে তোমার অন্য ছোট্ট একটা কাজ আছে দেখানোর মতো, তুমি মনে হয় ছেড়ে দাও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। মেনওয়াইল আমি একটু বলি, আমার কাছে আজকে যে সকালের দিকে আমি কোশ্চেনিয়ার আপনাদের কাছে দিয়েছিলাম, সেখানে দুটো কমেন্ট এসছে। তার ভিতরে একটা কমেন্ট হচ্ছে যে রিয়েল টাইম ডাটা কালেকশন করা যায় কি করে using the RGS or similar kinds of software, and second হচ্ছে যে কিছু ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ হচ্ছে এরকম কিছু এক্সাম্পল যদি আমাদেরকে দেয়া যেতে পারে। These are the two comments that I have received from that survey. রিয়েল টাইম ডাটা কালেকশনে আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি আপনাদের কাছে যে কোশ্চেনিয়ারটা দিয়েছিলাম, আমি একটু মানে হলে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে ডাটা কালেকশন সিস্টেম, এই ডাটা কালেকশন সিস্টেমটা আসলে রিয়েল টাইম। আপনারা যখন যেখানে বসে মোবাইলে করেন আর যেভাবে করেন, এই ডাটা ইনপুট দেওয়া মাত্রই আমার কাছে এই ডাটার সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। একই সাথে এই যে কোশ্চেনিয়ার, এই কোশ্চেনিয়ারটা আমি আপনাদেরকে কনফিগার করে দিতে পারি। ইনফ্যাক্ট আমি আই উইল ডু ইট রাইট নাও, যেখানে আপনারা আপনাদের জিপিএস এর ডাটা ওখানে অটোমেটিক্যালি ইনপুট দিতে পারবেন। আমি ওটা করে আপনাদেরকে দিচ্ছি, যেখানে আপনারা যখনই ডাটাটা, এই যে সকালের যে কোশ্চেনিয়ারটা আমি দিয়েছিলাম যেখানে ফিউচার অফ ডিসিশন মেকিং হলুদ করে লেখা ছিল সার্ভে কোশ্চেনিয়ার, ওর ভিতরে আপনারা চাইলেই হচ্ছে জিপিএস এর ডাটা ইন্টিগ্রেট করে দিতে পারেন। আমি একটু পরে ওইটা করে আপনাদের কাছে আবার পাঠাচ্ছি। আপনারা দেখবেন যে ওখানে যখনই যাবেন আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলের লোকেশন চাচ্ছে। This is one way of collecting real-time data using the S3 software. The software that I am using, this is called Survey 123, RGS Survey 123. এছাড়াও আরো কিছু সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আমরা জিপিএস এর ডাটা রিয়েল টাইম কালেক্ট করতে পারি। ইভেন আমরা ভেক্টর ডাটাও কালেক্ট করতে পারি। কোবো টুল বক্স আছে, এরকম আরো আপনারা সার্চ করবেন আর পেয়ে যাবেন, প্রচুর আছে। কিন্তু S3 যে সফটওয়্যারটার কথা আমি আজকে ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেকেন্ড আর একটা কোশ্চেন যেটা এসছে যে ইয়েস, থ্যাংক ইউ।
সেকেন্ড আরেকটা কোশ্চেন যেটা আসছে যে ডেভেলপমেন্ট ফিল্ডে জিআইএস এর অ্যাপ্লিকেশন রিসেন্ট টাইমে যেগুলো হয়েছে সেটা সম্পর্কে যদি একটু ধারণা আমরা পেতে পারি। আমি কিছুদিন আগে সুপার জিআইএস এর একটা ছোট্ট ন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেখানে আমার একটা প্রেজেন্টেশন দিতে বলা হয়েছিল। আই ওয়াজ এ ইনভাইটেড গেস্ট ওভার দেয়ার। সো আমি যে প্রেজেন্টেশনটা ওখানে দিয়েছিলাম সেখানে প্ল্যানিং ফিল্ডে জিআইএস এর যে ব্যবহারগুলো সেগুলো আমি একটা ওভারভিউ করেছিলাম। ইট ওয়াজ নট অ্যাট অল এ ইনডেপথ ওভারভিউ। সো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আপনারা চাইলে আমি ইউটিউবে সেই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। সো এটার মধ্যে দিয়ে কিছুটা ধারণা পেতে পারেন, বাট আদার দ্যান দ্যাট আমি আপনাদেরকে যদি স্পেসিফিক কোনো ফিল্ডে নির্দিষ্ট কোনো ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে ইমেইল করতে পারেন অথবা চ্যাট বক্সে দিতে পারেন, অথবা যে কোনোভাবে হোক আমার আমার সাথে কন্ট্যাক্ট করা খুব জটিল কিছু না। আমাদের মাহমুদুজ্জামান স্যার আছেন, মোস্তাফিজ স্যার আছেন, যে কারোর সাথে কন্ট্যাক্ট করলে দে উইল পাস দ্য কোশ্চেন টু মি, এবং আমি আজকে না পারলেও পরের সেশনে এগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো কোনো না কোনো সেশনে। অ্যাট দ্য সেম টাইম আজকের এই সেশনটা শেষ হওয়ার পরে আমি যখন আমার ছোট্ট কিছু স্লাইড আছে যে যার মধ্যে দিয়ে আমি আরজিএসটা একটু দেখিয়ে দিব, সেটা নিয়ে যখন আমরা কথা বলবো তখনও কিন্তু আমরা এটা নিয়ে ওপেন ডিসকাশনের সময় এটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমার মনে হয় যে এই সফটওয়্যার ইনস্টলেশনে অনেক সময় লাগবে। মিনওয়াইল আমরা ইয়েটা ছেড়ে দেই, মেন্টিমিটারের ইয়েটা ছেড়ে দিই। স্যার আমি অলরেডি দিয়েছি। আমি হচ্ছে আমাদের যে সেশন চলছে এখানে দিয়েছি, কিউআর কোডটাও দেওয়া হয়েছে, এবং আপনাদের জন্য আমরা আমাদের সবাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি সেখানে আমি শেয়ার করেছি। তো আমি সবাইকে অনুরোধ করব যারা যারা নামাজে এখনো যাননি তারা একটু রেসপন্ড করবেন। আর আমি আরেকটা লিংক দিয়েছি, আমি টেকরাডার ইউজুয়ালি ফলো করি, যদিও এর চেয়ে আরো অনেকে বিভিন্ন সাইট ফলো করে। তো এখানে আসলে হচ্ছে সার্ভে বা ই সার্ভের জন্য যে টুলগুলো আছে যেগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি, তো সেগুলোর একটা প্রস এবং কনস মাথায় রেখে তারা একটা লিস্ট তৈরি করেছে যে কোন সার্ভে টুলগুলো আসলে হচ্ছে মোর ইফেক্টিভ। সার্টেন সার্ভে টুল আছে যেটা সার্টেন ওয়ার্কের জন্য আসলে হচ্ছে সার্টেন ওয়ার্ককে ক্যাটার করে, সব কাজের জন্য না। তো আপনারা যারা একটু ভেঞ্চার করতে চান, ইউ ক্যান লুক ইনটু ইট। অনেক আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে পাই নাই, আমার নাম্বার মনে অ্যাড করা হয় নাই। আপা আপনার ধানে একটু টেক্সট করবেন। আচ্ছা ঠিক আছে। আমিও গতকালকে জয়েন করছি, আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়নি। অনেক আমিও গ্রুপে নেই। আচ্ছা, তাহলে আপনারা যদি যারা যারা আসলে হচ্ছে আপনি আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে হচ্ছে মুস্তাফিজ ভাইকে, মুস্তাফিজ রহমান হোস্ট, ওনাকে পার্সোনালি একটু টেক্সট করেন। থ্যাংক ইউ। বা আপনারা যদি আমাকে টেক্সট করেন একই বিষয়ে।
অনেক স্যার, আমাদের মনে হয় যে আজান দিয়েছে। আমরা যারা সফটওয়্যার ইনস্টলেশনের সমস্যা আছে তারা কিছুক্ষণ থাকি এবং বাকিরা আমরা নামাজ পড়ে নেই। জি স্যার, সেক্ষেত্রে আমরা কতক্ষণে ব্রেক দিচ্ছি? আমরা 15 মিনিটস উড বি সাফিসিয়েন্ট। আমরা তাহলে 15 মিনিটস এর ব্রেক দিচ্ছি। 6:30টায় ফিরি আমরা। থ্যাংক ইউ। আর হচ্ছে ফাতেমা খাতুন আপা, আপনি যে পর্যায়ে আছেন এই পর্যায়ে শেষ হলে এই জায়গায় আপনি থাকবেন। আমরা আফটার ব্রেক আপনাকে আবার নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে স্যার।